নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারতের অ্যাশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, রিসেন্টলি বাংলাদেশের মিডিয়াতে একটু সুর নরম হয়েছে, একটু পাল্টিয়ে গিয়েছে তাদের মেজাজটা। কেমন ভাবে পাল্টিয়েছে সেটা আমরা বিগত দিন আপনাদের সঙ্গে আলোচনা করেছি। যেমন ধরুন যে কি, আগে বাংলাদেশের মিডিয়া একটাই কথা বলতো যে ভারত এই করলো, ভারত সেই করলো, ভারতের ওই হলো সেই হলো। আজকে ভারতের পিছনে লাগা ছাড়া তাদের আর কোনো কাজ ছিল না। এখন হয়ে গিয়েছে কি, ভারতকে তেল লাগাচ্ছে। মানে এক হচ্ছে পিছনে লাগা আর বাটার লাগানো, এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। তা আজকে ভারতকে বাটার লাগাচ্ছে তাদের মিডিয়াম, কারণ তারা বুঝতে পেরেছে আমরা ভুল জায়গায় পা দিয়ে ফেলেছি। আর এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে বাটার লাগাতে হবে। ভাই, যতই বাটার লাগাও, আজকে তোমাদের অর্থনীতির পিছনে পড়ে গিয়েছে ভারত, আর এটা শেষ দেখে ছাড়বে। রিসেন্টলি বাংলাদেশের মিডিয়াতে এটাও বলা হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতিকে শেষ করে দিতে চলেছে ভারত। মানে ভারতের অর্থনীতি অ্যাগ্রেশন বাংলাদেশকে ধ্বংস করে দেবে, এরকম একটা থাম্বনেল দিয়ে ওরা ভিডিও পোস্ট করেছে। এটা কেন বলা হচ্ছে দেখুন তো, কারণ অনেক কিছু রিজন রয়েছে। যেমন ধরুন, ওই যে প্রথমে আমদানি রপ্তানি ব্যাপারটা, যে বাংলাদেশের সবচাইতে বড় মার্কেট তো কিন্তু আমরাই ছিলাম। আবার ভারতের সঙ্গে বাংলাদেশের প্রচুর ব্যবসা ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশের এত বিলিয়ন বিলিয়ন যে ডলারের ক্ষতি হচ্ছে, সেটা কিন্তু সহ্য করে নেওয়াটা অনেকটাই বড় টাফ। আর বাংলাদেশের ফরেন পলিসি এমনটাও খুব হাইফাই নয় যে তারা বিভিন্ন দেশের সঙ্গে কথা বলে আবার তারা নতুন করে ব্যবসা শুরু করবে অন্য কোনো দেশে। যেমন ধরুন, আজকে ইউরোপে যদি ওদের যে টেক্সটাইল কোম্পানি যে সমস্ত প্রোডাকশন মাল রয়েছে, সেই সমস্ত রেডি প্রোডাক্টগুলো, রেডিমেড প্রোডাক্টগুলো, সেগুলো কিন্তু ইউরোপের মার্কেটে যেতে এখন খুব বেগ পেতে হচ্ছে। ওদের উপদেষ্টারা বলছে যে হ্যাঁ, আমাদের এখন সমস্ত কিছু ঠিক আছে, আমরা সিলেট দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে সাপ্লাই দিচ্ছি, কিন্তু সেটা পরিমাণটা কতটা? আজকে ওই সব জায়গা দিয়ে পরিমাণ ঠিকঠাক হচ্ছিল না, যে কারণে আমাদের ভারতকে ব্যবহার করছিল। ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে, এখন তাদের নিজের উপরে ডিপেন্ড করে থাকতে হবে। তাই যে সমস্ত রেডি মাল, রেডিমেড প্রস্তুত অলরেডি যেগুলো অর্ডার নিয়ে রাখা হয়েছে, সেই সমস্ত মালগুলো সাপ্লাই করতে তাদের এখন বহুত বেগ পেতে হচ্ছে। তার উপরে সে একটা কথা আছে না, যে মরার ওপর খাড়ার ঘা নাকি, যাই হোক এরকম কিছু একটা কথা রয়েছে। তো সেই রকম ব্যাপারটাই হয়েছে আর কি। বাংলাদেশের একেতেই তারা ধ্বংস হয়ে যাচ্ছে, তার উপরে আবার ভারত তাদের স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করা নিষেধ করে দিয়েছে ম্যাক্সিমাম প্রোডাক্ট। তো এইরকম পরিস্থিতিতে বাংলাদেশের কাছে একটাই পথ রয়েছে যে ভাই, ভারতের পা ধরো, ভারতের সঙ্গে সমঝোতা করে নাও। আমি অ্যাজ এ ইন্ডিয়ান এই কথাটা বলতে পারি যে ভারতের সঙ্গে ততদিন সমঝোতা হবে না যতদিন না বাংলাদেশে ইলেকশন হচ্ছে। বাংলাদেশে নির্বাচন হবে, নির্বাচনে যে সরকার আসবে সেই সরকারের সঙ্গে ডাইরেক্ট ভারত কথা বলবে, সরকার টু সরকার কথা হবে। আজকে জনগণ কি করলো না করলো তখন কিন্তু সেটা দেখবে না, সরকারের সঙ্গে ডাইরেক্ট কথা হবে। এখনকার ডেটে কার সঙ্গে কথা বলবে? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সে তো ভারতের সঙ্গে এক কথা বলছে, ভারতের নামে এক কথা বলে যাচ্ছে তাদের নিজের দেশে, অন্য দেশে যখন যাচ্ছে তখন আবার ভারতের নামে দুর্নাম করছে। যে দেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ সেই দেশে ভারতের দুর্নাম করছে। হ্যাঁ, তো এইরকম পরিস্থিতি থাকলে এগুলো তো হচ্ছে দুমুখো সাপ। তো এই ধরনের মানুষ যখন কোন একটা গদিতে বসে থাকবে, তাদেরকে কি আর বিশ্বাস করা যায়? করা যায় না। আর বাংলাদেশের এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, ইনি কিন্তু মোটেই লিগালি তার গদিটা পায়নি, ইলিগালি গদিটা পেয়েছে। একটা সরকার, নির্বাচিত সরকারকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে জোর করেছে, বাধ্য করেছে চলে আসার জন্য, তারপর সেই গদিটা সে দখল করেছে। তো এর পিছনে তো অনেক বড় রিজন রয়েছে, অনেক বড় কারণ রয়েছে, সেগুলো নিয়ে আমাদের সকলেই জানা রয়েছে। আমরা এর আগে অনেক টপিক করেছি। রিসেন্টলি বাংলাদেশ বুঝতে পেরেছে যে ভারত ছাড়া আমাদের কোনো গতি নেই, যে কারণে তারা খুলে বলতে পারছে না। বলে না যে মানে সেই দুজন বন্ধুর মধ্যে ঝামেলা হয়ে গেলে যেমন হয়, মুখ ফুটে বলতে পারে না যে সরি, সেরকম বাংলাদেশ কিন্তু মুখ ফুটে বলতে পারছে না, কারণ সেই মুখটাই নেই ওদের। এখন যদি মুখ ফুটে বলতে আসে না, মুখের উপর ঝামা ঘষে দেওয়া হবে। ব্যাপারটা তারা রিয়েলাইজ করেছে, তাই কিছু বলতে পারছে না। শুধু মিডিয়াতে একটাই কথা বলে ভারতকে একটু বাটার লাগানোর চেষ্টা করছে। ভারতের অর্থনীতি অ্যাগ্রেশন মানে কি, এর আগেও একদিন বললাম যে ভারতের অর্থনীতি যেভাবে ওপরের দিকে যাচ্ছে, এইরকম তারা বিভিন্ন রিপোর্ট করেছিল। আজকেও বলছে যে অর্থনীতি অ্যাগ্রেশন কিন্তু বাংলাদেশকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। এটা স্বাভাবিক। ভারত এতদিন যে প্রোডাক্টগুলো নিজের দেশে প্রডিউস করতো, সেই সবগুলো কিন্তু বাংলাদেশ থেকে অর্ডার করছিল। আজকের ডেটে বাংলাদেশ থেকে যে মাল অর্ডার করছে সেটা ভারতেই
তৈরি হচ্ছে, তাহলে কেন বাংলাদেশে অর্ডার করবে? আমরা সেই সব প্রোডাক্টগুলোর উপর বিধিনিষেধ করে দিয়েছি স্থলবন্দর দিয়ে। তুমি চাইলে জলবন্দর ব্যবহার করতে পারো, জলপথ ব্যবহার করতে পারো, দিয়ে জলপথে এসে কলকাতায় আসতে পারো, যেহেতু তোমরা মানে সমুদ্রের গার্জেন। হ্যাঁ, তোমরা নিজেরাই ডিমান্ড করো যে এই ওশিয়ানের তোমরা গার্জেন নাকি, তাই তোমরা ওটা করতে পারো, জলপথ দিয়ে ব্যবসা করো, স্থলপথ তোমাদের দরকার নেই। আর এইখানে সবচেয়ে বড় ঘা কেন লেগেছে? যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, ক্ষুদ্র মাঝারি যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, তারা কিন্তু ক্লিয়ার কাট ওপেনলি বলছে যে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়াতে তাদের প্রচুর ক্ষতি হয়েছে। কারণ গাড়ি গাড়ি মাল তাদের বর্ডারে পড়ে রয়েছে, বর্ডার থেকে ঢুকতে দেওয়া হচ্ছে না, বর্ডার থেকে রিটার্ন চলে আসছে একটা সময় রেডি প্রস্তুত মাল, অথচ সেটা ভারতে আসবে কি করে? যে রেটে তারা মাল বা কন্ট্যাক্ট করেছিল, সেই রেটটা এখন তাদেরকে এনক্রিজ করতে হচ্ছে, যে কারণে তাদের মার্কেটে কিন্তু একটা বড় ধস নেমেছে। আজকে একই প্রোডাক্ট যদি আপনি ইন্ডিয়ার কোনো বাজারে পেয়ে যান, তাহলে আপনি ওই প্রোডাক্টটা 10 টাকা বেশি দিয়ে বাইরে কেন কিনতে যাবেন? এটা তো আপনাকে বুঝতে হবে। তাই অর্থনীতিতে কিন্তু বিশাল একটা ডাউনফল দেখা গিয়েছে বাংলাদেশে। আর এই ডাউনফলটা যে আর কতদিন এইভাবেই চলবে, এটা কিন্তু এখনো ধারণা করা যাচ্ছে না। কারণ বাংলাদেশের এই ডাউনফলকে রিকভারি করার জন্য এখনো প্রচুর টাইম লাগবে ওদের। তার উপরে ওই বাংলাদেশিরা মূর্খ মির্জাপুর বাংলাদেশি যারা রয়েছে, তারা নিজের দেশকে বিক্রি করে দিচ্ছে পাকিস্তান চীনের হাতে। আজকে যে লালমনিরহাট ওদের যে পোর্ট রয়েছে, এয়ারপোর্ট রয়েছে, সেই বন্দরটা কিন্তু এয়ারবেসটা তারা নতুন করে মডিফাই করবে, রিমডিফাই। দেখুন, আমরা সকলেই জানি যে এই মডিফাই করার জন্য বাংলাদেশ টেন্ডার দিয়েছে পাকিস্তানের একটা কোনো কোম্পানিকে। সেই কোম্পানিটা ডাকছে কাকে? চীনের কোনো এক কোম্পানির সঙ্গে তারা আবার যোগাযোগ করেছে। তো সকলেই জানি যে আমরা চীন প্রত্যেকটা দেশে যেভাবে ঢোকে, ঠিক তার বিপরীত হয়ে বেরিয়ে আসে। মানে ওই কলোনি, একটা সময় আমরা দেখতাম যে ইংরেজরা কলোনি সিস্টেম করতো, মানে ইংরেজরা আমাদের ভারত দখল করেছিল, ভারতে এসে কলোনাইজ হয়েছিল, সেখানে থেকে আমাদের দেশকে লুটপুট করে নিয়ে গিয়েছিল। সেরকম চীনেরও এরকম মানে একটা মোটিভ রয়েছে আর কি। যেমন পাকিস্তানকে এক লুটপাট করে ফেলেছে। এখন করাচি বন্দরে তাদের বিরাট বড় একটা প্রজেক্ট চলছে, আর সেই প্রজেক্টটা করতে দেবে না বলে বালুচরা কিন্তু পাকিস্তানে এখন ঝামেলা শুরু করে দিয়েছে। তো এইরকম গৃহযুদ্ধ পাকিস্তানে বেঁধে গিয়েছে, পাকিস্তান অলরেডি ডিভাইড হওয়ার মুডে রয়েছে। ওদিক থেকে পাকিস্তানকে যেভাবে পেটাই করছে চারিদিকে, তো পাকিস্তান ডিভাইড হতে বেশি দিন টাইম লাগবে না। এক্স্যাক্টলি সেই রকম বাংলাদেশেও আজকে বাংলাদেশের মেন যে জায়গাটা, সেই জায়গাটা হাতানোর জন্য চীন কিন্তু ভেতরে ঢুকছে। কারণটা কি? দেখুন, ভারতের সঙ্গে চীনের শত্রুতা চিরদিনই। চীন যতই বলুক না কেন, ভারতকে আর চীনকে মানে এলিফ্যান্ট আর ড্রাগনকে একসঙ্গে কাজ করতে হবে, পশ্চিমা দেশের সঙ্গে লড়াই করতে হলে যতই বলুক, তবুও কিন্তু চীনকে বিশ্বাস করা সম্ভব না। আর এই চীনকে কিন্তু বাংলাদেশ তার ঘরের মধ্যে ঢোকাচ্ছে। হ্যাঁ, তো স্বাভাবিক ব্যাপার, একটা সময় এই চীন যেন বাংলাদেশকে গিলে না খেয়ে ফেলে। আর যে পাকিস্তানকে তারা বিশ্বাস করেছে, সেই পাকিস্তান কিন্তু একটা সময় তাদের ওই পুরো বাংলাদেশের বাঙালির যে ডিএনএ, সেটাকে মিটিয়ে দেওয়ার জন্য তারা ব্যবস্থা করে নিয়েছিল। আর সেই ব্যবস্থার জেরেই তো আজকে এই কাজটা হচ্ছে আর কি। বাংলাদেশের অর্থনীতি ডাউনফলে আসবে, তার একমাত্র রিজন হচ্ছে বাংলাদেশের সেই সময়কার রাজাকাররা। আজকে ভারত অর্থনীতি বুস্ট হচ্ছে, তার কারণটা কি? বাংলাদেশে আমরা যদি ব্যবসা বন্ধ করে দিই, তাহলে আমরা এই প্রোডাক্টটা আদার্স যে কোনো কান্ট্রিতে, আমরা ইউরোপ, আমরা বা এটা আফ্রিকা, আমরা আমেরিকা, দক্ষিণ আমেরিকা, যেসব জায়গাগুলো মানে বিছড়া হওয়া, যেসব জায়গাগুলোই খুব গরিব দেশ, তাদের সঙ্গে আমরা বিজনেস করতে পারি। বাংলাদেশও তো গরিব দেশ, তো তাদের সঙ্গে আমরা বিজনেস করতে পারি। বিজনেস করলে কি হবে? আমাদের যে লসটা বাংলাদেশের জন্য হচ্ছিল, সেটা কিন্তু রিকভারি হয়ে যাবে। আর এটার জন্যই ভারত বাংলাদেশকে বন্ধ করেছে, করে অন্যদিকে ঝোঁক নিচ্ছে। আর এখন বাংলাদেশের পুরোপুরি বুঝতে পেরে গিয়েছে। দেখুন, রিসেন্টলি আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, যেখানে বলছিলাম যে বাংলাদেশের যে সমস্ত অনুপ্রবেশকারীরা ভারতে রয়েছে, তারা কিন্তু প্রতিনিয়ত আমাদের ভারতে বিভিন্ন জায়গা থেকে, শুধুমাত্র এক জায়গা নয়, বিভিন্ন জায়গা থেকে কিন্তু তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। আর এই ব্যক্তিগুলো কিন্তু ডাইরেক্টলি বর্ডারের ক্রস করে ওই সাইডে পুশ ব্যাক করা হবে। যখনই পুশ ব্যাক করা হবে, তখনই কিন্তু বাংলাদেশকে রিটার্ন নিতে হবে। রিসেন্টলি ওদের যে পররাষ্ট্র উপদেষ্টা, তিনি কিন্তু তহিদ হোসেন, তিনি কিন্তু বলেছিলেন যে
এই মুহূর্তে আমাদের কিছু করার নেই। ভারতের সঙ্গে এই পুশব্যাক গুলো হচ্ছে, ভারত থেকে যে পুশব্যাক গুলো হচ্ছে, এগুলোকে আটকানোর জন্য আমাদের কিছু করার নেই। আমাদেরকে এদেরকে নিতেই হবে বাধ্যতামূলক, কারণ এর আগে আমরা দেখেছি অনেক লিস্ট পড়ে রয়েছে। তো ভারত কিন্তু এখন আর কোনোভাবে ছাড় দেওয়ার মুডে নেই। এখন সম্পূর্ণভাবে কিন্তু বাংলাদেশিদেরকে চেপে ধরার মুডে রয়েছে। ভাই, যতই তোমরা আমাদের দেশকে লুটে পুটে খাও না কেন, তোমাদেরকে যেভাবেই হোক আগামী 2-4 বছরের মধ্যে 50% হলেও আমরা দেশ থেকে বের করবো, বিতাড়িত করব। এমন এমন বাংলাদেশিরা রয়েছে যারা আমাদের দেশে খাচ্ছে, দেশে পড়ছে, দেশে চাকরি করছে, অথচ আমাদের দেশকে গালাগালি দিচ্ছে। তো সেই সমস্ত বাংলাদেশিদেরও তো ধরতে হবে, যারা লিগালি এসেছে অথচ এই ধরনের ব্যবহার করছে, তাদেরকেও ধরতে হবে। আমরা শুনেছিলাম যে সৌদিতে, দুবাই, এই সমস্ত জায়গাতে, দুবাই বিশেষ করে নয়, সৌদিতে কি করে, সৌদি, কাতার ফাতার এইসব জায়গাগুলো না, যখনই ইমিগ্রেশন হয় সেই টাইমে কিন্তু সেই ব্যক্তির ফেসবুক, যে সমস্ত ইনস্টাগ্রাম, যে সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে, সেসবগুলো ট্র্যাক করা হয়। ট্র্যাক করে তাদেরকে দেশে প্রবেশ করানো হয়। যখনই ট্র্যাক করবে তখন কি হবে, যে এই ব্যক্তির মেন্টালিটিটা কেমন আমাদের দেশের প্রতি, সেটা কিন্তু বুঝতে পারা যাবে। আর সেটা বুঝতে পারলে কিন্তু তার উপরে উপযুক্ত স্টেপ নেওয়া যাবে। আজকে ভারত বাংলাদেশিদেরকে পুশব্যাক করছে ঠিকই, যখন নতুন বাংলাদেশিরা ভিসা নিয়ে আমাদের ভারতে প্রবেশ করছে, তাদেরও কিন্তু এইসবগুলো দেখা উচিত। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ওখানে লিখে রাখতে হবে। তারপর যদি ভারত সরকার দরকার পড়ে, তারা ওই হ্যান্ডেল চেক করবে যে এর মেন্টালিটি কেমন, এই সোশ্যাল মিডিয়ায় ভারতের সম্বন্ধে কেমন রিয়াক্ট করে, সেটাও দেখা উচিত। এটা সাজেশন আমার তরফ থেকে। যদি উম, উম, মানে আপনাদের কোনো মতামত থেকে থাকে, অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন যে এটা মানে কোনো বাংলাদেশি ভারতে প্রবেশ করলে তাদেরকে কি, তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলটা কি ওখানে ট্র্যাক করা উচিত। অবশ্যই সেটা কমেন্ট বক্সে আপনারা জানাবেন। যাই হোক বন্ধুরা, আমাদের ভারত কিন্তু এখন বাংলাদেশকে আর সেই নিজের ভাইয়ের মতো দেখছে না। এখন তারা চেষ্টা করছে, বিশেষ করে আমরা চেষ্টা করছি বাংলাদেশকে যতটা পারবো কোণঠাসা করে রাখবো। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করে আরো সকলের কাছে পৌঁছিয়ে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চ্যানেলের পাশে যে বেল আইকনটি রয়েছে সেটা কিন্তু অবশ্যই বাজিয়ে দেবেন। তো চলুন আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।